নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি। স্বস্তিতেও শঙ্কা। স্বস্তি কোন জায়গায়? করোনার মধ্যে যা কোভিড গ্রাফ আজকে যা হিসেব বলছে 2,64,000 গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন গোটা দেশে। যে সংখ্যাটা কিছুদিন আগেও 4 লাখের কিছুটা বেশি এইরকম একটা জায়গায় ঘোরাফেরা করছিল, সেই জায়গা থেকে উল্লেখযোগ্যভাবেই কিন্তু এই আক্রান্তের সংখ্যাটা অনেকটা কমে গিয়েছে। কিন্তু এই স্বস্তির মধ্যে আশঙ্কাও কিন্তু রয়ে যাচ্ছে। চিকিৎসক এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা কমলেও আসতে পারে তৃতীয় ঢেউ, আর এই নিয়ে সতর্ক করছেন চিকিৎসকরা। সেই তৃতীয় ঢেউয়ের মধ্যে আবার সবথেকে বেশি চিন্তার যেটা শিশুদের নিয়ে, তার কারণ এই তৃতীয় ঢেউতে শিশুদেরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বলে আশঙ্কা চিকিৎসকদের। আমরা এই স্বস্তি এবং সেই স্বস্তির মধ্যে যে আশঙ্কার দোলাচল তৈরি হয়েছে সে সম্পর্কেই বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলবো। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি ডক্টর শুদ্ধসত্য সেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আরও চিকিৎসক যোগ দেবেন, কিন্তু প্রথমেই আমি ডক্টর সেন আপনার কাছ থেকেই জানতে চাইব, স্বস্তির একটা জায়গা অবশ্যই তৈরি হয়েছে, কারণ যেভাবে ঊর্ধ্বমুখী ছিল কোভিড গ্রাফ, সেই জায়গা থেকে 2,64,000 সংখ্যাটা অনেকটাই কম। আমরা দেখেছি যে 4 লক্ষেরও ওপরে পৌঁছে গিয়েছিল সংখ্যাটা। এই এক সপ্তাহ আগেও এরকম একটা পরিস্থিতি ছিল। সেই স্বস্তিটা যেমন রয়েছে, একই সঙ্গে এই তৃতীয় ঢেউ সেটা যদি আসে তাহলে সেটা শিশুদের উপর প্রভাব ফেলবে, সেই কথাটা যেমন শোনা যাচ্ছে। এই তৃতীয় ঢেউকে আটকানোর উপায়টা তাহলে এই মুহূর্তে কি? যেভাবে আমরা এগোচ্ছি, যেভাবে বিভিন্ন রাজ্যে লকডাউনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা কতটা আশাপ্রদ একটা জায়গা তৈরি করতে পারে বলে মনে হয়? খুবই ভালো প্রশ্ন। আমি তিনটে পয়েন্টে বলি। এক নম্বর হচ্ছে, এখন যে সংক্রমণের হার কমছে, আমরা সবাই জানি, লাস্ট ইয়ারও দেখেছি যে একটা বেল কার্ভ ফলো করে, অর্থাৎ একটা টাইপে পিক পৌঁছয়, পিকটা আস্তে 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 আবার নেমে আসে। সুতরাং এটা এক্ষুনি যেমন খুবই ভালো খবর যে এটা প্রায় 3 লাখের ওপর নিচে কেস হচ্ছে, এবং গত 3 দিন ধরে যেটা 4 লাখের ওপরে গেছিল। তবে দিস ইজ টু আর্লি টু কমেন্ট, কারণ লকডাউন যেহেতু বহু জায়গায় আছে, যতক্ষণ না লকডাউন খোলা হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না সংক্রমণটা লকডাউন করার জন্য কমছে নাকি সত্যিকারের কমছে। এক নম্বর। 2 নম্বর হচ্ছে, এটা তৃতীয় কেন চতুর্থ পঞ্চম ওয়েভও আসতে পারে। তার কারণ আমাদের দেশ কেন, পৃথিবীর যে কোনো জায়গায় অতিমারি যখন হয়, হার্ড ইমিউনিটি অর্থাৎ মেজরিটি অফ দ্য পপুলেশন যখন ইনফেক্টেড হয়ে একটা ইমিউন স্ট্যাটাস পেয়ে গেছে, যাতে সেই শরীরে আর ভাইরাস দানা বাঁধতে পারবে না, যতদিন না সেটা পৌঁছচ্ছে ইনফেকশন প্লাস ভ্যাকসিন কম্বিনেশনে, ততদিন পর্যন্ত ঢেউ আসতে পারে। লাস্ট ইয়ারও এটা যেটা ভাবা হয়েছিল যে প্রথম ঢেউ যে খুব বেশি হয়েছে, সেকেন্ড ঢেউ দেখা যাচ্ছে তার থেকেও বেশি হচ্ছে, বেশি ডেঞ্জারাস হচ্ছে, কারণ এখানে 18 থেকে 45 বছর অর্থাৎ যারা ভ্যাকসিনেটেড নয় তাদের মৃত্যুর অনেক খবর আসছে, যেটা খুবই দুঃখজনক। তো সেই জন্যই সেটাকেই মাথায় রেখে তৃতীয় ঢেউ নিয়ে এতটা ভয়, যে এখানে হয়তো 18 বছরের নিচে যারা, তাদের ক্ষেত্রে ইনফেকশনের চান্সটা বেশি হবে, কারণ বাকি যে হোস্ট অর্থাৎ বয়স্ক রোগী মানুষ যারা আছেন, যারা অলরেডি ভ্যাকসিন পেয়ে গেছেন, কোমরবিডিটি যাদের ছিল, যারা ভ্যাকসিন পেয়ে গেছেন, যারা 18 থেকে 45-এর ভেতর আছেন, যারা নেক্সট কয়েক মাসের মধ্যে হয়তো ভ্যাকসিনেটেড হয়ে যাবেন, তখন ভাইরাস আবার মিউটেট করে নতুন হোস্ট খুঁজবে, যেটা হয়তো 18 বছরের নিচে। এটা ঠিক, কিন্তু এগুলো এই মুহূর্তে কনজেকচার। সুতরাং সতর্কতা ভাবে যেটা আমরা করে যাচ্ছি, প্রোটোকলস, যে হাত ধোয়া, ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক পরা, অযথা বাইরে না ঘোরা, যাতে যতটা একটা সিভিলিয়ান তার হাতে যতটা আছে ক্ষমতায় সেটা যা চিকিৎসা করা, এটা গেল ইন্ডিভিজুয়াল লেভেলে। বাকি যত স্বাস্থ্যকর্মী আছে, যত স্বাস্থ্য সংস্থা আছে, তারা চেষ্টা করছে এই চেইনটাকে ব্রেক করার। তবে দুটো জিনিস এটা মাথায় রাখতে হবে, যে বাচ্চাদের একজনও মৃত্যু যদি হয় সেটা কিন্তু অত্যন্ত বেশি মর্মান্তিক। সবার মৃত্যুই মর্মান্তিক, কিন্তু একটি সংসারের একটি বাচ্চার মৃত্যু কিন্তু আরো বেশি এটা আতঙ্ক ছড়াবে। যদিও এটা প্র্যাকটিক্যালি, যেহেতু করোনা ভাইরাসের ইমিউনিটি বাচ্চাদের মধ্যে বেশি, কারণ ওদের মধ্যে বেশি ইনফেকশন হয়, সুতরাং হয়তো একটা চান্স আছে, যতটা সিভিয়ার ভাবা হচ্ছে ততটা সিভিয়ার হয়তো ইনফেকশন হবে না। এবার সেটাও যতক্ষণ এই জায়গায় আমরা যাচ্ছি সেই পর্যন্ত এই সবকটাই হচ্ছে কনজেকচার। প্রিভেনশন চালিয়ে যাওয়া, লকডাউন পার্মানেন্ট সলিউশন নয়। সুতরাং মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে, যাতে লকডাউন থেকে বেরোলেও একটা সেলফ লকডাউন যদি নিজেদেরকে রাখতে পারি। সেলফ লকডাউন ছাড়া বারবার লকডাউন করে এটা আটকানো সম্ভব না।
একদমই বোঝা গিয়েছে। অবশ্যই এই প্রসঙ্গটা নিয়েই আমি আরও কথা বলে নেব। আমাদের সঙ্গে আরও একজন চিকিৎসক এই মুহূর্তে যোগ দিয়েছেন, ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাই। এবং যেটা ডক্টর সেন বলছিলেন যে লকডাউন পার্মানেন্ট সলিউশন নয়, কিন্তু এই মুহূর্তে যদি পরিস্থিতিটা আমরা ধরি এবং যেটা দিয়ে আমরা শুরু করলাম যে করোনা গ্রাফ, সেটা বেশ কিছুদিন ধরে, অন্ততপক্ষে 3 দিন ধরে নিম্নগামী, এবং আজকে সেটা 2,64,000 কাছাকাছি, যেটা আমরা দেখেছিলাম এক সপ্তাহ আগে 4 লক্ষের আশপাশেই ঘোরাফেরা করছিল দিন কয়েক ধরে। সেই জায়গা থেকে লকডাউনের জন্যই কি এই গ্রাফটা নিম্নমুখী হয়েছে? পাশাপাশি মৃত্যুহার সেটা তো এখনো পর্যন্ত কমছে না, সেক্ষেত্রে কি বলবেন? না দেখো না দেখো একটা বিষয় যেটা হচ্ছে একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে কোনো জায়গায়, তাও আমি বলছি বিষয়টা। একটা পরিসংখ্যানের মধ্যে অসঙ্গতি আপাত দৃষ্টিতে কোথাও একটা লক্ষণীয়, সেটা হচ্ছে যে নতুন সংক্রামিত রোগীর সংখ্যা কমছে, কিন্তু মৃত্যুর হার একই জায়গায় রয়েছে। এই যে একটা অসামঞ্জস্য, তার একটি বিশেষ বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যাটা হলো, আজ থেকে 14 দিন আগে নতুন সংক্রামিত রোগীর সংখ্যা যা ছিল তার 1.1%, 0.8 to 1.1% কেস ফ্যাটালিটি হয়। এবং তুমি যদি লক্ষ্য করো, আজ থেকে 15 দিন আগে আমাদের মোট নতুন সংক্রামিত রোগীর সংখ্যা ছিল রাফলি তোমার 4 লাখের আশপাশ। তার যদি 1.1% করো, তাহলে তোমার মৃত্যুর হার 3800 থেকে 4100 কি 200-র মধ্যে ঘোরাঘুরি করা উচিত আজকে, এবং সেটাই কিন্তু তোমার হচ্ছে। সুতরাং মৃত্যুর হার সেই দিনের নতুন সংক্রামিত রোগীর উপরে নির্ভর করে না। দ্বিতীয়ত, নতুন সংক্রামিত রোগীর হার এই যে কমতে শুরু করেছে, তার বিশেষ কারণ একটা হচ্ছে লকডাউন। যখন অতিমারিতে সুনামির মতো ফার্স্ট ওয়েভ হোক, সেকেন্ড ওয়েভ হোক, থার্ড ওয়েভ হোক, যখন এরম মারাত্মক ভাবে আসে, তখন সেক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে মেন নজরে রাখতে হয়, সেটা হচ্ছে ভাইরাসের সংক্রমণের গতিটাকে স্লথ করতে হবে কোনোভাবে। ভাইরাসের সংক্রমণের গতি স্লথ করার একটাই উপায়, সেটা হচ্ছে লকডাউন। সেটা তুমি কি ফরম্যাটে করবে সেটা প্রশাসনিক বিষয়, সেটা পূর্ণ হতে পারে, হাফ হতে পারে, কারফিউ হতে পারে, বিভিন্ন ফরম্যাটে সে লকডাউন হতে পারে। সেটা প্রশাসনকে জীবন জীবিকার মধ্যে সামঞ্জস্য রেখে করতে হয়। কিন্তু লকডাউনের জন্য করোনার যে সংক্রমণের গতিটা স্লথ হয়েছে, এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই। একদমই, অবশ্যই এটা লকডাউন কার্যকরী হয়েছে এবং কার্যকরী ফল আমাদের হয়তো আগামীতেও দেবে, এখনও দিচ্ছে, সেই বিষয়টা যেমন সত্যি, একই সঙ্গে কিন্তু আরও একটি স্বস্তির বিষয় আপনাদের জানাবো। সেটা হচ্ছে লভ আগরওয়াল, যিনি হচ্ছেন, আমরা জানি যে উচ্চপদস্থ তিনি কর্তা, যুগ্ম সচিব স্বাস্থ্য মন্ত্রকের, সেই লভ আগরওয়াল তিনি বলছেন যে গত কয়েকদিন ধরে দেশে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। যদিও দৈনিক মৃত্যুতে এখনও লাগাম পরানো যায়নি, তবে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লভ আগরওয়াল বলছেন কোভিড সংক্রমণে মোটের উপর একটা সদর্থক দিক রয়েছে। তার কারণ মোট যে জনসংখ্যা আমাদের দেশের, সেই জনসংখ্যার খুব কম শতাংশ কিন্তু আক্রান্ত হচ্ছেন, যেটা অন্য দেশের তুলনা যদি আসা যায়, তাহলে কিন্তু সেই সংখ্যাটা ভারতের ক্ষেত্রে অন্ততপক্ষে শতাংশের বিচারে অনেকটাই কম। কি বলেছেন একবার শোনাতে চাইব। तो इस तरह से हम पाते हैं कि हम रिकवरी में एक क्लियर पॉजिटिव ट्रेंड नोट कर रहे हैं और एक्टिव केसेस में भी डिक्रीज नोट कर रहे हैं। 8 स्टेट्स जहां पर कि अब तक मैक्सिमम केसेस आ रहे थे, उनमें केसेस की संख्या घटते घटते अब केवल देश में ऐसी 8 ही स्टेट बची हैं जो 10,000 से अधिक डेली केसेस रिपोर्ट कर रही हैं, और साथ ही 26 स्टेट देश में ऐसी हैं जहां पर कि रिकवरीज जो हैं डेली केसेस रिपोर्ट हो रहे हैं उनसे अधिक हैं। हम अगर ट्रेंड ऑफ केसेस एंड डेथ को नोट करें तो पाते हैं कि 7 मई को जहां देश में 4,14,000 के करीब एक सिंगल दिन में इतने अधिक केस आए थे, वह पिछले 12 दिनों से घटते घटते अब 2,63,000 केसेस पिछले 24 घंटे में देश में नमूद हुए हैं। इसमें भी हम देखें तो पाते हैं पिछले 2 दिनों से हमारे देश में जो नए केसेस हम नोट कर रहे हैं वह 3 लाख से कम हो गए हैं,
यानी कि अगर हम आज के केसेस को नोट करें तो पाते हैं कि 27% डिक्रीज इन द ओवरऑल हाईएस्ट पीक विच इंडिया हैड नोटेड ऑन 7th of May। इसी तरह से हम देखें तो पाते हैं कि करीब 69% जो हमारे एक्टिव केसेस हैं वह अब केवल 8 स्टेट्स में लिमिटेड हैं। यानी कि हम एक कंसंट्रेशन देख रहे हैं कि वह कम होते होते लिमिटेड एरियाज, लिमिटेड स्टेट्स में ही हमारा फोकस अब बढ़ने की जरूरत है। আমি চিকিৎসকদের কাছে এই প্রসঙ্গ নিয়েই এবং এই পরিসংখ্যান নিয়েই যাব। আমি আবারও চলে যাব ডক্টর শুদ্ধসত্য সেন আমাদের সঙ্গে রয়েছে। এই যে পরিসংখ্যানটা, যেটা জনসংখ্যার মোট যে বিচার, সেই বিচারের মধ্যে শতাংশের যদি হিসেব করা যায় তাহলে শতাংশের বিচারে অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে অনেকটাই কম ভারতের সংক্রমণের এই গতি। কিন্তু ভারতের জনসংখ্যাও বিশাল, সেটাও মানতে হবে। পরিসংখ্যানের দিকেই তো আমাদের মূলত নজর রাখতে হচ্ছে। এই রোগের সঙ্গে পরিসংখ্যানের একটা অঙ্গাঙ্গী যোগ রয়েছে, একদম শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি। এটা কতটা আশাব্যঞ্জক বলে আপনি মনে করছেন আজকের এই যদি স্টেটমেন্টটা আমরা ফলো করি? আজকের স্টেটমেন্ট যদি ফলো করি, ডেফিনেটলি এটা আশাবাদী সবকিছু ব্যাপারেই এবং এটা পজিটিভ। কিন্তু এখানে আমি দুখানা কেভিয়েট রাখতে চাই। এক নম্বর যেটা হচ্ছে যে আগের বার কিন্তু ভাইরাস ফার্স্ট ওয়েভের পর লোকে ভেবেছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু হয়নি। এখন মিউটেট করে সেকেন্ড ওয়েভ এসছে। সো যেটা আমার বলার দুটো পয়েন্ট, একটা হচ্ছে ভারতের জনসংখ্যা এত বেশি, সেই তুলনায় কি পুরো টেস্টিং হয়েছে? সুতরাং পুরো সমীক্ষার রিপোর্ট ঠিক আছে কিনা এটা বলা মুশকিল, আমি ডাউট কিছুই করছি না। দু নম্বর যেটা হচ্ছে, আগে যে সংক্রমণ এতটা পিক হচ্ছিল সবাই জানি, অনেকগুলো রিলিজিয়াস ইভেন্ট ছিল, অনেকগুলো পলিটিক্যাল র্যালিস ছিল, অনেকগুলো ব্যাপার ছিল যেটার জন্য জনসংখ্যা অনেক বেশি রাস্তায় মেলামেশা করতে পেরেছিল। এখন সেটা এমনিই নেই, সুতরাং সেটার জন্য একটা জনসংযোগ কমে গিয়ে কমবে, প্লাস লকডাউন যেটা ডেফিনেটলি একটা কারণ যেটার জন্য এখন সংখ্যা কমছে। আমি আবারও একই কথা বলবো, যতক্ষণ না লকডাউন তোলা হচ্ছে এবং সেটা কিভাবে প্রশাসন চালাবে ফিউচারে, সেটা যতক্ষণ না আমরা দেখছি, ততক্ষণ পর্যন্ত এটা কি অ্যাকচুয়াল ডিক্রিজ মানে কমে যাচ্ছে নাকি এটা আপাতত কমে আবার কালকে বাড়বে, এটা বলা মুশকিল। কিন্তু যেটা উনি খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন যে 69% অফ ইন্ডিয়ার কেস এখন এই কয়েকটি রাজ্যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। তো হয়তো সেন্ট্রাল এবং সেই রাজ্যর প্রশাসন মিলে কিছু একটা ডিসিশন নেবেন যে পকেটস অফ হাই ট্রান্সমিশন যেগুলো আছে সেই জায়গাগুলোতে কারফিউ করা বা লকডাউন করা বা আংশিক লকডাউন করা করে ওখানটার সাথে কন্টেনমেন্ট জোনস বানানো, যাতে জীবন আর জীবিকার একটা ব্যালেন্স করে চলতে পারে ইন্ডিয়া। কারণ আলটিমেটলি কিন্তু লাস্ট ইয়ারে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, শুধু কোভিডের জন্য না, এই ব্যবসার জন্য, রোজগার, অনেক লোকের, এটা গরিব দেশ, এখানে অনেক লোকই দিনানি দিন খায়, সব দিক দেখেই কিন্তু দেশকে আলটিমেটলি চলতে হবে। তো সেই দিকেই তাকিয়ে হয়তো চলা হবে। এবং এই স্বস্তির সাথে সাথে যে আশঙ্কাটা থাকছে সেটা অবশ্যই তৃতীয় ঢেউ, এবং সেই তৃতীয় ঢেউ আটকানোর জন্য একদিকে লকডাউন যেরকম আমাদের হাতিয়ার, পাশাপাশি হাতিয়ার কিন্তু ভ্যাকসিনেশন। কিন্তু এই ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও বেশ কিছু নতুন গাইডলাইন কিন্তু সামনে আসছে, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে চিকিৎসকরা রয়েছেন, তবে একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। স্বস্তিতেও শঙ্কা, স্বস্তি কোন জায়গায়? যেহেতু কোভিড গ্রাফ কিছুটা নিম্নমুখী, 2,64,000 প্রায় আজকের যদি পরিসংখ্যান আমরা দেখি গত 24 ঘন্টার আক্রান্তের সংখ্যার নিরিখে। এর পাশাপাশি শঙ্কার জায়গাটা কোনটা? সেটা তৃতীয় ঢেউ। সেই তৃতীয় ঢেউ আটকানোর জন্য যেরকম লকডাউন একটা কার্যকরী পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে, একই সঙ্গে কিন্তু ভ্যাকসিনেশনও একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এর পাশাপাশি চিকিৎসার আরও যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু বেশ কিছু নতুন করে প্রশ্ন আমাদের সামনে আসছে, যেগুলো নিয়েও চিকিৎসকদের সঙ্গে আমাদের কথা বলা উচিত বলে মনে হয়। আমাদের সঙ্গে ডক্টর শুদ্ধসত্য সেন এবং ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নতুন বিষয় আমরা জানতে পারছি। সেটা হচ্ছে যে একদিকে যেরকমভাবে আমরা জানি যে দুটো ভ্যাকসিনের মধ্যে যে সময়সীমা, সেই সময়সীমা পাল্টে গিয়েছে, বিশেষ করে আমরা জানি যে কোভিশিল্ডের ক্ষেত্রে। এর পাশাপাশি আরও একটা বিষয়, প্লাজমা থেরাপি, সেই প্লাজমা থেরাপির জায়গাটা নিয়েও কিন্তু এখন নতুন করে প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে দুটো হাতিয়ার আমাদের কাছে ছিল, সেই দুটো হাতিয়ারে কোথাও গন্ডগোল হয়ে যাচ্ছে, কারণ দুটো ডোজ না হলে ভ্যাকসিনেশন পুরোপুরি কমপ্লিট হবে না, সুতরাং সেটা একটা সমস্যা তৈরি করতে পারে। এই বিষয়টা একটুখানি জানতে চাইব। না, একটা তো হচ্ছে ভ্যাকসিনেশন, যেটা হচ্ছে প্রিভেনশন, প্রতিষেধক। তো ভ্যাকসিনেশনের বিষয়টা আসার আগে আমি কনভালেসেন্ট প্লাজমাটা বলে নিই। কনভালেসেন্ট প্লাজমাটা হচ্ছে চিকিৎসার একটা অঙ্গ।
কনভালেসেন্ট প্লাজমাটা সাধারণত কখন দেওয়া হয়? যখন অ্যাকিউট কোভিড হয় প্রথমে, যখন আমাদের দেহে ভাইরাস ঢোকার পরে দেহের সঙ্গে ভাইরাসের একটা প্রচন্ড যুদ্ধ হয় এবং যুদ্ধ হওয়ার সময়ে ভাইরাসটা নিজেকে অত্যন্ত সংখ্যায় বাড়ানোর চেষ্টা করে। এই ভাইরাসটা যখন সংখ্যা বৃদ্ধি হয় তখন যদি আমার দেহে সেই ভাইরাসের বিরুদ্ধে গঠিত অ্যান্টিবডি থাকে তাহলে সে ভাইরাসটা আর বাড়তে পারে না এবং মরে যায়। এটা হলো বেসিক কনসেপ্ট। তা সেই ভাইরাসটাকে মারার জন্য যে অ্যান্টিবডিটা, সেই অ্যান্টিবডিটা হয় আমার দেহের মধ্যে তৈরি করা যেতে পারে। সেটা কিভাবে তৈরি করা যেতে পারে? ভ্যাকসিনের দ্বারা তৈরি করা যেতে পারে, অথবা ভাইরাসের বিরুদ্ধে ওই প্রয়োজনীয় অ্যান্টিবডিটা বাইরে থেকে ডাইরেক্টলি দেওয়া যেতে পারে। তো সেটা বাইরে থেকে ডাইরেক্টলি আমরা কিভাবে দিচ্ছি? কোনো একটি লোক যার কোভিড হয়েছে এবং যার কোনো বিশেষ ধরনের কতগুলো রোগ নেই, যেমন HIV নেই, হেপাটাইটিস বি নেই, অনেক বেশি বৃদ্ধ নয়, অনেক তার কোমরবিডিটি নেই, এইরকম কোন লোক যার দেহে অনেক অ্যান্টিবডি আছে, তার প্লাজমা, অর্থাৎ যে প্লাজমাতে কোভিডের বিরুদ্ধে গঠিত অনেক অ্যান্টিবডি রয়েছে, সেই প্লাজমা যদি আমি দিই, ভাইরাসটা যখন একটি লোকের দেহে সবে বাড়তে শুরু করেছে তখন যদি দিই, তখন কি হয়? ওই অ্যান্টিবডিটা ভাইরাসটাকে মেরে ফেলবে। এটা হলো বেসিক কনসেপ্ট। এই কনসেপ্ট আমরা এখানে কিন্তু বেশ কিছু প্লাজমা দিয়েওছি, এমন নয় যে দিইনি, কিন্তু আমরা প্লাজমা দেওয়ার পরেও সারা পৃথিবীতে যে গ্লোবাল তথ্য, সেই তথ্যটাকে যখন পুরোপুরি অ্যানালাইজ করা হলো, অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে এই প্লাজমা দেওয়ার পরে রোগের গতি বৃদ্ধি বা রোগের গতির সিভিয়ারিটি যে মারাত্মক অথবা মানে ভয়ঙ্করতা অথবা তার মৃত্যু, কোনোটাতেই ঠিক মতো এর প্রভাব দেখা যাচ্ছে না। এইটার ফলে সরকার থেকে প্রথমে এবং তার পরেই ICMR থেকে আমাদের যে সুনির্দিষ্ট গাইডলাইন আছে কোভিডের, সেই সুনির্দিষ্ট গাইডলাইন থেকে কনভালেসেন্ট সেরামটাকে তুলে নেওয়া হয়েছে। এটা গেল একটা বিষয়। ভ্যাকসিনের ক্ষেত্রে কতগুলো বিশেষ পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন? কোভ্যাক্সিনের ক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তন নেই। কোভিশিল্ডের ক্ষেত্রে যেটা ছিল, আমাদের যে একটি ভ্যাকসিন নেওয়ার পরে যে দ্বিতীয় বুস্টিং ভ্যাকসিন যেটা করা হতো, সেই বুস্টিং ভ্যাকসিনটাকে এখন বলে দেওয়া হয়েছে 12 থেকে 16 সপ্তাহ পরে নিতে। 1। 2 নম্বর হচ্ছে, কোন লোকের যদি কোভিড হয়ে থাকে, আমরা এতদিন অবধি জানতাম যেটা, কারোর একটা কোভিড পজিটিভ হলে তার 6 থেকে 8 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজটা নেওয়া যায়। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে কেউ যদি কোভিড রোগ থেকে সেরে ওঠার 6 মাস পর্যন্ত তাকে ওই কোভিশিল্ড বা কোনো ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই, তারপরে সে নেবে। এই দুটো মেজর পরিবর্তন আমরা ভ্যাকসিনের ক্ষেত্রে লক্ষ্য করতে পেরেছি। এই মেজর দুটো পরিবর্তনের দুটো সুবিধা আছে। একটা হচ্ছে, এই মুহূর্তে ভ্যাকসিনের যে একটা অপ্রতুলতা আছে, সেক্ষেত্রে আমরা হয়তো কিছুটা নিঃশ্বাস নেওয়ার জায়গা পাবো এবং ভ্যাকসিনটা একটা প্রোডাকশনের সময় পাবে। কিন্তু সর্বশেষ কথা যেটা হচ্ছে, আলটিমেটলি সবাইকে ভ্যাকসিন দিতে হবে, সে তাতে লাভ হোক বা লোকসান হোক। আর ভ্যাকসিন দিয়ে যে জিনিসটা আমাদের সুবিধা একটা হচ্ছে, অনেকে এই প্রশ্ন তুলছে যে আমরা 2টো ডোজ ভ্যাকসিন নিয়েও কোভিড পজিটিভ হয়েছি। এটা ঘটনা, কিন্তু দেখা গেছে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও যদি কোভিড হয়, তাতে কোভিডের রোগের মারণ ক্ষমতা বা ভয়ঙ্করতাটা অনেকটা কম হয়। একদমই। এর পাশাপাশি এই প্রসঙ্গে ডক্টর সেন, আপনার কাছ থেকে আরও একটি প্রসঙ্গ আমি জুড়তে চাইবো। সেটা হচ্ছে যে আমরা জানি যে কোভ্যাক্সিনের ক্ষেত্রে এবার শিশুদের জন্য যে ট্রায়াল, সেই ট্রায়ালেরও কিন্তু অনুমতি মিলেছে। যেরকম আমরা কথা বলছিলাম, লকডাউন একটা হাতিয়ার, ভ্যাকসিনেশন একটা হাতিয়ার, এবং তৃতীয় ঢেউতে যেহেতু শিশুদের আশঙ্কাটা বেশি, এটা কতটা এই মুহূর্তে মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হিসেবে সামনে আসছে? মানে কতটা কার্যকরী ভূমিকা এই তৃতীয় ঢেউ আটকানোর ক্ষেত্রে এটা হতে পারে বলে মনে হয়, এবং কত দ্রুত এটা করা সম্ভব বলে জানতে পারছেন? লাস্ট ইয়ার থেকে যত কোভিড নিয়ে স্টাডি করেছি, কিছু পোস্ট আমি ফেসবুকে দিতাম। ইনফ্যাক্ট এই তৃতীয় ঢেউ এবং বাচ্চাদের নিয়ে আমি একটা পোস্ট 1 থেকে 1.5 মাস আগে ফেসবুকে দিই, যাতে তখন তার কিছুদিনের ভেতরে আমি জানতে পারি যে ফেজ 2 ফেজ 3 ট্রায়াল কোভ্যাক্সিন শুরু হচ্ছে। এবং এটা আমার মতে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। কেন? কারণ আমাদের সেকেন্ড ওয়েভটা আসার আগে আমরা যতই প্রস্তুতি নিই না কেন, একটা জায়গায় আমরা পিছিয়ে ছিলাম, ভ্যাকসিন প্রোডাকশন কিন্তু সেই হারে হতে পারেনি, সে যে কারণেই হোক, যতটা হারে সেকেন্ড ওয়েভটাকে আটকানো দরকার ছিল। সুতরাং যেহেতু আমরা অ্যান্টিসিপেট করছি যে থার্ড ওয়েভ আসবে এবং সেটায় বাচ্চারা এফেক্টেড হবে,
সেটার জন্য আগে থেকে প্রিপেয়ার্ড যদি আমরা হতে পারি, যে এখনই যদি ভ্যাকসিনটা সেই ফেজ গুলো ক্রস করে নিতে পারে, যে থার্ড ফেজ আসা কিছুদিনের ভেতরই বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া যাবে এবং এটা সেফ, এটা পার্শ্ব প্রতিক্রিয়া অত হবে না, এই ডেটাগুলো থাকে যদি, তাহলে বাচ্চাদের ভ্যাকসিনেট করা সম্ভব এবং করতে হবে। যদি সেটা হয় তাহলে থার্ড ওয়েভ কিন্তু অনেকটা সিভিয়ারিটি পৌঁছানোর আগেই কার্ভটাকে ফ্ল্যাট করা সম্ভব। সুতরাং ডেফিনেটলি এটা একটা খুব বেশি সাইন্টিফিক স্টেপ। অ্যাট দ্য সেম টাইম যেটা ডক্টর ব্যানার্জি বললেন, ভ্যাকসিন সবাইকে নিতে হবেই। তার আরেকটা কারণ হচ্ছে যে ভ্যাকসিন ছাড়া আপনার শরীরে ইমিউনিটি তৈরি হওয়া সম্ভব না। যেটা হার্ড ইমিউনিটি দিয়ে তৈরি হবে সেটা সময় লাগবে, সেটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি নাও হতে পারে। রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি আর নিউট্রালাইজিং কিন্তু এক না। সহজ ভাষায় হচ্ছে, একটায় আমার শরীরে কোভিডের এগেনস্টে ফাইট করার অ্যান্টিবডি আছে, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট অ্যামাউন্ট নাও হতে পারে। যথেষ্ট অ্যামাউন্টে আছে যেটা কোভিডকে প্রতিরোধ করতে পারে, দ্যাট ইজ নিউট্রালাইজিং অ্যান্টিবডি। নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি করাটা কিন্তু বিশেষ উদ্দেশ্য, এটা কিন্তু শুধু রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি তৈরি করা নয়। তো ডেফিনেটলি এটা খুবই ঠিক পদক্ষেপ, এবং এটা হয়তো যদি ঠিক সময় করা যায় এক্সিকিউট, তাহলে হয়তো বাচ্চাদের এতটা সিভিয়ার হবেও না। একদমই, আমরা সেই আশাই করব, আমরা প্রত্যেকে সেই আশা করছি। অনেক ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর সেন, আপনাদের দুজনকেই। আমরা তো এখানেই শেষ করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আপনারা অন্যান্য সমস্ত খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।